নমস্কার, রিপাবলিক বাংলার আরো একটা স্পেশাল এপিসোড রাজনীতির সাম দাম দণ্ডভেদে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে স্পেশাল এপিসোড মানেই এমন কিছু জ্বলন্ত ইস্যু জানিয়ে সারা সপ্তাহ আমরা এক্সক্লুসিভলি স্টোরি করি, রিপোর্টিং করি, আলোচনা করি, ডিবেট করি, কিন্তু তারপরেও যেরকম ক্যামেরার বাইরেও কিছু ছবি থাকে ঠিক সেরকম ডিবেটের বাইরেও কিছু ঘটনা থাকে, কিছু স্টোরি থাকে, কিছু আলোচনা থাকে, যেগুলোর জন্যই স্পেশাল এপিসোড। আর আজকে রাজনীতির সাম দাম দণ্ডভেদ আপনারা বুঝতেই পারছেন, অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু একদিকে এসআইআর, না শুধুমাত্র এসআইআর নিয়ে বিশ্লেষণ আমরা করবো না, প্রচুর করেছি সারা সপ্তাহ জুড়ে, কিন্তু বিশ্লেষণের বাইরেও অনেক কিছু চলছে যেগুলো জানা দরকার। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন কিছু কলোনি যেগুলো এক্সপোজ করেছে আমাদের রিপোর্টার একের পর এক ময়ূক, যেখানে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে শুধুই মাত্র ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, কারণ কেউ নাই, তোমার দেখা নাই রে, দুষ্টু লোক ভ্যানিশ হয়ে গেছে। রিপোর্টাররা পৌঁছতে পৌঁছতে দেখছে কলোনির পর কলোনি, এবং অন্য কোনো জেলার কথা বলছি না দাদারা দিদিরা, বলছে খাস কলকাতার পশ এলাকা, দামি এলাকা, সেই সমস্ত এলাকার পেছনে যে সমস্ত বস্তি বা কলোনি গজিয়ে উঠেছে সেগুলো রাতারাতি ভ্যানিশ হয়ে গেছে। কারা ছিল, কোথায় গেল, কেন বিভিন্ন আবাসনে কাজের লোক গায়েব হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে? সত্যি তাহলে এসআইআর ভীমরুলের চাকে ঢিলটা মেরেছে? শুভ্রাংশুদা, যেটা গল্পটা হচ্ছে, এই যে ভীমরুলের চাকে তো মেরেছে আমরা বুঝতেই পারছি, কেননা হচ্ছে আমাদের ওখানে আজকে একজন আমাদের বলছিল, আজকে তার বাড়ি থেকে একজন কেউ নোংরা নিয়ে যায়, বড় ফ্ল্যাট, প্রতিদিন নোংরা নিয়ে যায়। আচমকা সেই লোকটি এসে আরেকটি লোককে সঙ্গে নিয়ে এসছে, বলছে আমি একটু কাজে যাচ্ছি, আমার বদলে এই জনটি আসবে। এই জনটি এখানকার লোক, ওই জন কিন্তু হাবিশ হয়ে গেল, যা কথা ছিল প্রতিদিন এসে হাবিশ বিভিন্ন হচ্ছে, আবাসনে বিভিন্ন জায়গায় হচ্ছে। তোমার মনে আছে ওই ও বললো না একটা কথা, যে দুষ্টু লোক ভ্যানিশ, এখানে তোমার যেটা অন্য যুদ্ধ চলছে, আমরা পড়েছিলাম না পোড়ামাটি নীতি, সেই রকম আমাদের তো এলিনা গিয়েছিল, আমাদের একের পর এক রিপোর্টার যাচ্ছে, একের পর এক জায়গায় যাচ্ছে। আমাকে দেখতে পাচ্ছি, এবার আমরা দেখতে পাচ্ছি গোটা জায়গাটা ফাঁকা, সব কিছু পুড়িয়ে টুড়িয়ে যেন চলে গেছে, কোনো সমস্ত কিছু প্রমাণ সব শেষ করে দেওয়ার চেষ্টা। কোথায় গেল তারা? এটা শুধুমাত্র তাই নয়, তুমি যেটা বলছিলে স্কচড আর্থ থিওরি, যেটাকে বলা হয় পলিটিক্যাল সায়েন্সে, পোড়ামাটির থিওরি, পোড়ামাটির নীতি, মানে শত্রুরা যখন চলে যায় না তখন পুরোটা খারাপ করে দিয়ে, জ্বালিয়ে দিয়ে যায়, বিষ মিশিয়ে দেয় জলে, যাতে যাতে ওই জমিটার এরপর ফসল না, কয়েক প্রজন্ম যেন কিছু না করতে পারে। এখানে কিন্তু শুভ্রাংশুদা অনুপ্রবেশকারীরা যেটা করছে, আমি এই সপ্তাহের গোটা এপিসোডগুলোই অনুপ্রবেশ নিয়ে করছিলাম, সেখানে নির্দিষ্টভাবে আমি খুব অ্যাকচুয়ালি মিস করছি গৌতম দেবকে। গৌতম দেব কোনোভাবেই আমরা ওনাকে বসাতে পারছি না, কিন্তু উনি তো পুরো রাজারহাট সিপিএম এর গৌতম দেব, রাজারহাট নিউ টাউনের এই জায়গাটা জানেন। বিজেপিতেও যারা রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে ব্যস্ত বলে, ওনার প্রতিক্রিয়া নিশ্চয়ই আমরা পেলে দেখাবো। নয়াঞ্জলি যেগুলো ছিল, এরা কোথায় বাস করছে? বেসিক্যালি এগুলো পুকুর ভরাট করা হচ্ছে, একটা পয়েন্টের পর পুকুর যখন ভরাট হয়ে যাচ্ছে তখন এই রোহিঙ্গাদের, কারণ কি ওরাই সবচেয়ে বেশি এই বাংলাদেশি অনুপ্রবেশকারী, ওদের আর যাওয়ার জায়গা নেই, এখানে থাকছে, এখানে ময়লাগুলো জড়ো করছে করে এই পুরো এলাকাতে যেখানে যেখানে জল জমতো না, তুমি যে কাউকে বৈশাখী আবাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, স্বর্ণালী তোমার বন্ধু বান্ধব যারা আছে, যারা আজকে না মানে সরকারি চাকরি করতো, বাংলো কিনেছিলেন বা হাউজিং এর সাথে ছিলেন এই সল্টলেক বা নিউ টাউনে, তাদের জিজ্ঞেস করবে আগে কি অবস্থা ছিল এবং এখন কোমর হাঁটু অবধি জল জমে যাচ্ছে। তার কারণ কি? ড্রেনেজ সিস্টেমটা বন্ধ করে দিয়েছে। ওই যে খালগুলো আছে, খালের দুপাশে সল্টলেক হওয়ার পর যে এক্সটেন্ডেড, অর্থাৎ এই নিউ টাউন রাজারহাট পুরোটাই তো জলাজমির উপরে, নোনা জমি এবং জলা জমি ভেরির উপরে, তো সেগুলো সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে সমস্ত একের পর এক এরকম ঘিঞ্জি বস্তির মতো কলোনি তৈরি হয়ে থাকছে। আমরা ছোটবেলাতেও সল্টলেক চত্বরে যতখানি দেখিনি, এখন নিউ টাউনে মানে প্রত্যন্ত গলির মধ্যে ঢুকলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে হাঁসফাঁস করছে, কলকাতাটা হাঁসফাঁস করছে, এত মানুষ চলে এসছে, ঘিরে ফেলেছে। এত মানুষ চলে আসাটা বোধহয় সমস্যা নয় স্বর্ণালী, শুভ্রাংশুদা, প্রবলেমটা হচ্ছে এত মানুষ তো আমাদের নিজেদের, আমরা আলোচনা করি, আমি দর্শককে বলছি, অনুপমার এলিনাও রয়েছে, ওদের কাছেও যাবো আমরা যখন আমাদের হেড অফিস, হেডকোয়ার্টার রিপাবলিক ফরেস্ট যেটাকে বলা হয়, বিশাল বড় এরিয়া, আপনারা অনেকেই জানেন, গ্রেটার নয়ডাতে, আমরা তিনজন যখনই গাড়ি করে যাই না ওই এয়ারপোর্ট থেকে, এখন জেভার এয়ারপোর্ট চলে এসেছে অবশ্য, দুদিকটা ধান ক্ষেত ছিল, সেগুলো বড় বড় অ্যাপার্টমেন্টস হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে, এটা এক ধরনের গ্রোথ শুভ্রাংশুদা।
এই গ্রোথটা আর আমাদের গ্রোথটা এক নয়। গুলশান কলোনিতে যেভাবে ভোটার লিস্ট বাড়ছে সেটা কলকাতার এক গ্রোথ নয়। আমাদের হাঁসফাঁসের গ্রোথ, ওখানে গ্রোথ তো আলাদা। এই গ্রোথ উন্নয়নের গ্রোথ না, এই গ্রোথ হচ্ছে ওই জনবিন্যাসের গ্রোথ, বিন্যাস পরিবর্তন হচ্ছে। আমরা সরাসরি চলে যাই। এলিনা ভট্টাচার্য এবং অনুপম পাত্র রয়েছে আমাদের দুই সাংবাদিক রিপোর্টার, যারা টানা এসআইআর এবং এই অনুপ্রবেশ, এই অবৈধ কলোনি নিয়ে টানা রিপোর্টিং করছে। ব্যাক টু ব্যাক তোরা একের পর এক কলোনিগুলো যাচ্ছিস, ভেতরে গিয়ে কি দেখছিস? আমি শুনছি মানে ভিজুয়ালগুলো এসছে, আগের দিন পিঙ্কিও পাঠিয়েছিল, আমি দেখলাম ভেতরে দামি ফ্রিজ, এলইডি টিভি, প্রসাধনী সামগ্রী, চুল শুকানোর হেয়ার ড্রায়ার, এবং খবর পাচ্ছিও নাকি বিভিন্ন কলোনি থেকে ভ্যানে করে করে সেগুলো নাকি সমস্ত চলে যাচ্ছে বিভিন্ন চোরাগোপ্তা মার্কেট। কে আবার বিক্রি করছে ওটা? আবার অন্য কোনো নেতা চলে যাচ্ছে না তো? যে নেতাটা ওদেরকে বসিয়েছিল হতে পারে তারা ওখান থেকে তুলে নিচ্ছে। তুই কি দেখলি? সকালবেলা গেছিলাম, হঠাৎ করেই অফিস থেকে ময়ূক দ্বারা হট করে বললেন যে যা একটা স্টোরি কর। তো আমি পৌঁছে গেলাম তখন নিউ টাউনের একদম প্রত্যন্ত একটা জায়গা, আটঘরা বলে একটি জায়গা, সেই বস্তিটির নাম আটঘরা বস্তি। সামনে গেলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 তলা, 21 তলা, 22 তলা বিল্ডিং। সেই বিল্ডিংয়ের মাঝখান দিয়ে কিছু রাস্তা চলে গেছে। সেই রাস্তাগুলো একেবারে দেখলে মনে হবে সেই রাস্তায় গেলে কিছু পাবো না, বা কেউ বসবাস হয়তো করে না, ওই জায়গা বসবাসের যোগ্য নয়। কিন্তু আমি যখন ওই জায়গায় পৌঁছলাম, আমার চক্ষু চড়ক গাছ রীতিমতো। আমি দেখলাম প্রায় কয়েকশো ছোট ছোট অস্থায়ী বস্তি রীতিমতো তৈরি করা হচ্ছে, ঝুপড়ি যাকে বলে। ঝুপড়ি যাকে বলে, এবং বাঁশ তৈরি চলছে? হ্যাঁ, তৈরি হচ্ছে। কারণ যেখানে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি আজকে, তারা বলছেন যে আপনি এখন কি দেখছেন, আপনি আরও দেখবেন, এখন তৈরি হচ্ছে, বাঁশ পোতা হচ্ছে, আরও লোক আসবে। বললাম কি বলছেন, কি বলছে? হ্যাঁ, আরও লোক আসবে, আরও লোক আসা বাকি রয়েছে। তাই আমরা তো উল্টো শুনছি, আমরা তো শুনছি কলোনি ফাঁকা হয়ে বেরিয়ে যাচ্ছে। না, গল্পটা অন্য। মানে কি যেখানে এসআইআর হচ্ছে সেখান থেকে তুলে নিচ্ছে, আর যেখানে এসআইআর হয়ে গেছে, ফর্ম ফিল হয়ে গেছে, সেখানে গিয়ে প্লেস করে দিচ্ছে। একদমই তাই। এবং তারপরে আমি জিজ্ঞেস করলাম তাদের যে গল্পটা ঠিক কি। এরই মধ্যে আমি একজনকে পেলাম যার নাম নাদিয়া বিবি, তার সঙ্গে আমি কথা বললাম। তিনি আমাকে পুরো গল্পটা বললেন। তিনি অনুপ্রবেশকারী হিসেবে এসেছিলেন চোরাই পথে, এবং দালালের মাধ্যমে 3000 টাকা দালালকে দিয়ে তিনি বর্ডার ক্রস করেছেন। চোরাই পথে তাকে বর্ডার ক্রস করানো হয়েছে। তিনি তার ছেলে মেয়েকে নিয়ে এখানে চলে এসেছিলেন। কোন পথে এসেছিলেন? ওইটা আমার খেয়াল নেই। রাত্রি দালালের মাধ্যমে? দালালের মাধ্যমে এসেছিলেন। কত টাকা নিয়েছিল দালাল? 2-3 হাজার করে নিল। আপনার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করেছে, আপনি তো অভিভাবক তাদের, তা আপনাকে কোনো ডকুমেন্ট দেখাতে বলেনি স্কুল? ওই টিকার কার্ডটা দিল, আর আধার কার্ড চাইতেছে বারবার, তো আমি আধার কার্ড করতে পারিনি। এবং তারপরে সেখানকার আরও যারা লোকাল যারা বাসিন্দা ছিল তাদের কাছে আমি যখন গেলাম, তারা বলছেন যে দেখুন, এখানে অনেকে বসবাস করে, কিন্তু কালী পুজোর আগে এবং কালী পুজোর পরে এসআইআরের ভয়ে সব পাই করে দৌড়েছে। এখানে আপনি আর কাউকে সেভাবে পাবেন না। কয়েকজন আছে, কিন্তু যারা রয়েছে তারা এখন সব কাজ করতে বেরিয়ে গিয়েছে, তারা ফিরবে আবার বিকেলে। কিন্তু জায়গাটা দেখলে তোমার মনে হবে সেই জায়গায় নিউ টাউনের মতো একটা স্মার্ট সিটি, এত সুন্দর, এত জাঁকজমক একটা এরিয়া, সেই এরিয়ার ভেতরে এরকম গিজগিজ করছে কয়েকশো বাড়ি। শুধু আটঘরা কিন্তু নয়, অ্যাকচুয়ালি গিজগিজ করছে। এবং আমার কাছে সেই ভিজুয়াল রয়েছে, আমরা সেটা অন রেকর্ড আমরা করেছি ক্যামেরায়। বাইরে তো ঝাঁ চকচকে লাইট ফাইট লাগানো, সাদা নীল রং করা, একদম আটঘরা নয়, বিদেশের মতো আরো দেখতে। অনেকগুলো বস্তি রয়েছে বিভিন্ন নামের। মাসুদ বস্তি রয়েছে, বাবু বস্তি রয়েছে, সুফি বস্তি রয়েছে। সেই জায়গাগুলো আরো আমি জাস্ট একটু না, আমি না, এটা তো তুমি মানে খবরটা দেখছো, খবরের ভেতরও খবর আছে, যেটা নিয়ে এই সপ্তাহে আমরা মানে অনুষ্ঠানেও করেছিলাম। এটা খুব ইন্টারেস্টিং খবর। খবরটা হলো এই মাসুদ বস্তি। আমি তো বলবো যে আমরা ওই অংশের যে ভদ্রলোক গল্পটা বললেন, মাসুদ বস্তিটা আমরা জানি। মাসুদ বস্তির নাম ছিল মিঠু বস্তি। একদম। মিঠু কে ছিল? মিঠু ছিল মানে অনুপমরা জানবে, এই এলাকা তো ধান খেতের জমি ছিল, ভাঙড়ের লোকজন এখানে থাকতো। সেই মিঠু বলে একজন লোক ছিল যার অনেকটা জমি ছিল, সে বেসিক্যালি সাবলেন্ট করেছে জায়গাগুলো। যে মালিক, যে যাদেরকে দিল সুব্রাংশুদা বসতে, তারা পুরোটা নিয়ে নিল, নিয়ে নাম চেঞ্জ করে বলে দিল কোনো এক মাসুদের নামে মাসুদ বস্তি। পিছনে বাংলাদেশে বস্তি মধুর, ওর বাবার নাম মধু। মিঠুর বস্তিতে ভাড়া আছে বহু বাংলাদেশি। এর আগে আরিফ, তারপরে রহমান, তারপরে স্কুল মাস্টার রৌফ, উনি
এইসব সহযোগিতা করেছে, যে তখন ভোটার কার্ড করিয়ে দিয়েছে ওদেরকে। এরা কারা যাদের নাম বললেন? এই এরা এখানকার টিএমসির কিছু। মিঠু বস্তির নাম কেন, মানে মিঠুটা কে? মানে মিঠু ল্যান্ডলর্ড, আচ্ছা, ওনার প্রায় এখানে 3-4 বিঘের মতো জায়গা আছে। তো এবার বাংলাদেশিরা সব এসে তাদেরকে ভাড়া দিয়েছে, এতটা জায়গা করে নিয়ে সে একদম শুধু ঝুপড়ি নয়, সেখানে তৈরি করে ফেলেছে টিনের বড় বড় মানে ঘর মতো। সেখানে ভেতরে গেলে তুমি দেখতে পাবে 3-4টে ঘর রয়েছে ভেতরে। একজনের সাথে কথা বলেছিলাম, তিনি আমার সাথে অনেকক্ষণ কথা বলেছেন। তিনি একটা কথা আমাকে যেটা বললেন সেটা ভয়ঙ্কর, আমি জানাতে চাইবো তোমাদের এবং রিপাবলিক বাংলা সমস্ত দর্শককে। আমি যখন কথা বললাম, তিনি একটা কথা বললেন, জানেন তো যারা এখানে বাংলাদেশ থেকে চলে এসেছে তাদের কাছে কিন্তু মেডিকেল ভিসা রয়েছে। তারা মেডিকেল ভিসাটা নিয়ে আসছে কেন? তারা মেডিকেল ভিসাটা নিয়ে আসছে এই কারণে, তারা এখান থেকে ওষুধপত্র কিনছে, বাংলাদেশে চলে যাচ্ছে ভিসা শেষ হওয়ার আগেই, ওখানে গিয়ে তারা ওষুধটা বেচছে। আরেকটা কারবার, এবং এটা এখানে রমরমিয়ে চলছে দিনের পর দিন। কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও হতে পারে যে মেডিকেল ভিসাতে দেখিয়ে হয়তো ঢুকছে, ঢুকে আর বেরোচ্ছে না। হ্যাঁ, এটাও হতে Stay পারে। করে যাচ্ছে। একদমই তাই। ভারতে এসে লুট পাচার, মোবাইল ফোন চুরি পাচার হয়ে যেত দ্রব্য বাংলাদেশে। পার্ক স্ট্রিটে মার্কিউ স্ট্রিটের একটি গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসে মেডিকেল ভিসা নিয়ে এসেছিল এই মেহমুদুল হাসান। এই হচ্ছে পাসপোর্টের ছবি এবং এই হচ্ছে অ্যারাইভাল ডেট। দাদা কি বলেছিল আপনাকে এসে এবং কি জানেন? আমার ডাক্তারকে দেখাতে এসেছি, ডাক্তার চিকিৎসার জন্য এসেছি। মেডিকেল ভিসা আছে ম্যাডাম, মেডিকেল ভিসা দিয়ে উনি ডাক্তার দেখা যাচ্ছে। মেডিকেল ভিসা দিয়ে যারা ঢুকছে তারা একটু অন্য ক্লাস, আরেকটু উঁচু ক্লাস। যারা কাজ করছে, মেডিকেল ভিসাটা মানে আমাদের কিন্তু ভারত মানে ওই একটাই ভিসা শুধু খুলে রেখেছে। দেখো এই গোটা একটা সিস্টেম, কিন্তু সিস্টেমটা কি হচ্ছে, বর্ডার পেরিয়ে আসছে, 3000 টাকা 4000 টাকা দিচ্ছে, তারপর কলকাতায় পৌঁছে যাচ্ছে। কলকাতায় পৌঁছে যাওয়ার পর তার জন্য বাসস্থান নির্মাণ করা হচ্ছে, তাকে চাকরির ব্যবস্থা করা হচ্ছে, তার শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, এবং গোটাটা একটা সিন্ডিকেট। তার মানে কি স্থানীয় কোনো নেতা আছে, অবশ্যই আছে, এবং পুলিশ আছে। আচ্ছা, আপনারা যেখানে বসবাস করছেন প্রশাসন সেটা জানে? পুলিশ প্রশাসন এখানকার যারা রয়েছে তারা সেটা জানে আপনারা যেখানে রয়েছেন? তো এতদিন আইস না জানি পারি, আমরা তো আর ঘরে থাকিনি, কাজ কাম করি খাই, তো তোমরা বুঝতেই পারতিস, আমাকে ভাষা দেখলেও বুঝতে পারতিস, চলত ব্যবহার। আমরা কি খালি খালি? সে তো ঠিকই, মানে আপনারা এতদিন ধরে বসবাস করছেন, সেটা পুলিশ জানবেন এটা তো হতেই পারে না, তারা জানে নিশ্চয়ই। সবাই জানে, এবং চেয়ারম্যানের কাছেও তো আপনারা গেছিলেন, আপনি বললেন। চেয়ারম্যানও জানে যে আমরা এখানটার রয়েছি, চেয়ারম্যানও জানে। না জানি পারিছে। অনুপম, খুব নির্দিষ্টভাবে আমরা বারবার যে রিপোর্টিংটা করছি, এই এলাকা মানে আজকে সব্যসাচী দত্ত, সুজিত বোস বা গৌতম দেব বা তাপস চ্যাটার্জি যে এসে চ্যালেঞ্জ করে যাক রিপাবলিক বাংলায়, এই এলাকা এর জনবিন্যাস, এর স্যাটেলাইট ইমেজ এরকম ছিল না। প্রয়োজনে আমরা স্যাটেলাইট ইমেজ ধরে ধরে দেখাতে পারি। তুমি নিজে খুব ভালো জানো, তুমি দীর্ঘদিন ধরে এই এলাকার রিপোর্টিং করেছো। কলেজ মোড়ের পর থেকে লোকে আসতে ভয় পেত, কারণ এতটা মানে ধান জমি ছিল। সেই এলাকায় ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা পাগলের মতন সারা দেশে চিৎকার করে বলছি আমাদের এখানে এসো, আর সেই ডেলয়েটের কারখানা ইনফোসিসের থেকে 5 মিনিটের দূরত্বে এরকম একটা রোহিঙ্গা কলোনি থেকে আর ডেভেলপমেন্ট তো হচ্ছেই, কারণ ডেভেলপমেন্ট হবে না কেন? পঞ্চায়েত এরিয়া, বড় বড় বিল্ডিং হচ্ছে, সেখানে ট্যাক্স কম, সেখানে রেজিস্ট্রেশন কম, আর এর সুযোগ নিচ্ছে তো কিছু অসাধু ব্যক্তি যারা বিভিন্ন সিন্ডিকেট চালাচ্ছে। না, আমি জাস্ট একটু ইন্টারফেয়ার করছি। আমি দেখছিলাম যে গুগলে আজকে আটঘরা শুনতে সার্চ করে, আটঘরায় কিন্তু বেশ অনেকগুলো নামি নামি ব্র্যান্ডের কোম্পানি সেখানে আবাসন তৈরি করেছে, এবং 2 BHK 3 BHK ফ্ল্যাট সেখানে প্রায় জলের দরে পাওয়া যাচ্ছে, মানে 20 লাখ 25 লাখ 29 লাখ, যেটা প্রায় অসম্ভব সেরকম ফ্ল্যাট, মানে সমস্ত অ্যামিনিটিস সহ, সুইমিং পুল, জিম টিম সহ সেখানে পাওয়া যাচ্ছে। একদমই তো, কারণ পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতে রেজিস্ট্রেশন কম, তাদের রেজিস্ট্রি খরচা কম, ফলে যারা আসছেন এখানে তারা একটা বিপুল একটা পরিবার নিয়ে ঢুকে যাচ্ছে, কম পয়সা ফ্ল্যাট পেয়ে যাচ্ছে, কিন্তু তাদের বাড়ির কাজের লোক কোথায় পাবে? এই সমস্ত জায়গা থেকে তারা আসছেন খুব সহজে, বড় বড় ডাক্তারের ঘরে কাজ করছে, বড় বড় ইঞ্জিনিয়ারের ঘরে কাজ করছে, এবং এলাকায় পরিচিতি হয়ে যাচ্ছে। এটা চিনার পার্ক থেকে শুরু হচ্ছে, একদম চিনার পার্ক থেকে রাজারহাট রোড যতটা যাচ্ছে একেবারে, এই ডান দিকটা একটুখানি গেলেই এই আটঘরাটা শুরু হচ্ছে, ডান দিক আর বাদিক পুরোটাই বস্তি। এবং এখানে বিপুল পরিমাণে মানুষ, যারা আমি এই অঞ্চলের ছেলে, আমি এখানে বড় হয়েছি, এইখানে আমার পড়াশোনা, আমরা কোনোদিন এরকম দেখিনি। আমাদের কাছে রোড বলতে ভিআইপি রোড,
ঠিক। একটা লেন। নামটাই দেওয়া হয়েছিল ভিআইপি রোড, কারণ শুধুমাত্র সেই সময় VIP রা বাবুরা ওখানে ওই যাতায়াত সময় করতো। রাস্তা দিয়ে যেত। ভিআইপি রোড থেকে হলদিরাম থেকে ডান দিকে শুধু হোগলা বন ছিল, রাইট। আর একটা মাত্র শুধু আশ্রম ছিল, একটা বুদ্ধিস্টদের একটা আশ্রম ছিল, সেখানে বাচ্চারা থাকতো যাদের বাবা মা নেই তাদেরকে রাখা হতো। ওর পর গোটা রাজারহাট হোগলা বন ছিল, আর একটা ছোট ক্যানেল ছিল যেখানে ওই যারা ওইখানকার গ্রামে, কিছু তো গ্রাম আছে ওখানে স্থানীয় বাসিন্দারাও আছে, তারা গরু চড়ানোর জন্য ওই ক্যানেল থেকে গরুটাকে ধাক্কা মারতো, ওপারে চলে যেত, আবার সন্ধ্যেবেলা ওই গরুকে এখানে নিয়ে খুব আসতো। ভুল না করলে মানে এই যেহেতু ছিল রাজারহাট। খুব ভুল না করলে মানে আজ থেকে অন্তত 10, 12 বা 15 বছর আগেও কিন্তু এই গ্রামগুলো ছিল, ছবি তোলা হতো এরকম গ্রামেতে, মিউজিক ভিডিও শুট হচ্ছে, ফটো শুট হচ্ছে, এরকম মনে আছে আমার। আমরা ওই অঞ্চলে যেতাম শুধুমাত্র ফাঁকা মাঠের জন্য, ক্রিকেট খেলার জন্য। আমাদের ছোটবেলাটা এইভাবে কেটেছে, এই বস্তিগুলোতে আমরা দেখলাম হতে, এবং মানে পিলপিল করে মানুষ ওখানে ঢুকেছে। শুধু কিন্তু এই বস্তিটার কথা না, মানে ও এর আগে যেটা অসংখ্য বস্তি মানে আছে, নির্দিষ্টভাবে ওই শপিং মলের সামনে দিয়ে প্রথম যে ভিডিওটা এলো, আমাদের প্রতিনিধি শেখর পাঠালো, তারপরে পিঙ্কি গিয়ে পরপর যাদের সাথে ইন্টারভিউগুলো করলো, মানে সেই বাইট বেলটা মারাত্মক এবং খুব অদ্ভুতভাবে। শুভ্রাংশুদা, সোনালি, খুলনা, সাতক্ষীরা, পায়রা, ভোটার কার্ডের জন্য টাকা দিয়েছিলেন? না না ভোটার কার্ডের আমাদের কিচ্ছু নেই এসব। কোন জেলায় ছিল বাড়ি? খুলনা জেলা। খুলনা। 2 বছর হয়েছে। হ্যাঁ, 2 বছর আসছে। 2 বছর। কোথা থেকে, কোন জেলায় থাকতেন বাংলাদেশে? পায়রা জেলা। কোন জেলায় আপনার বসবাস ছিল? বাংলাদেশের কোন জেলায় আপনি বসবাস করতেন? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা। বাবার জন্ম বাংলাদেশে, মায়ের জন্ম মনে হয় এখানে হবে। বাবা কোথায় জন্মেছে? বাংলাদেশে কয়রাই, কয়রায় জন্মেছে। 2 নম্বর কয়রাই। কতটা ডেসপারেট এবং কতটা কনফিডেন্ট যে ওদের কিছু হবে না। এতটা ওরা হাবড়া, শহরের গুমা, ভেতর ঢুকে অশোকনগর, স্বরূপনগর এইসব জায়গায় থাকতে পারতো না। ওরা বারাসতে থাকতে পারতো, সিটির মধ্যে ঢুকে দমদমে আসছে। থাকতে পারতো। ঠিক, ওরা জানে ঠিক। নিউ টাউনে এত সিকিউরিটি, এত হাই প্রোফাইল লোকজন, এত কিছুর পরেও ওদের কাজ করা হবে। মুর্দান পুরোপুরি প্ল্যান মাফিক। সত্যি করে বল, টানা নির্বাচন কমিশন করছিস, এসআইআর এর ননস্টপ কভারেজ করছিস, রিপোর্টিং করছিস, লাভ হবে বলে মনে হচ্ছে? আমি আগের দিনও ময়ূকদাকে বলেছি 70 থেকে 75 লক্ষ নাম, চোখ বন্ধ করে বাদ যাবে। স্বর্ণালী তখন ছিল না, মানে হিসেবটা বল, নয়তো হিসেব আবার দর্শকেরও মনে হবে মানে 10% অফ দ্য ইলেক্টোরেট। একদম, কারণ 50% নাম মিলেছে, ম্যাচিংয়ে হয়েছে, পড়ে রইল 50%। মুখ দেখে বলছিলাম যে 20 to 25% শিফটিং ভোটার, নতুন ভোটার, ডেড ভোটার, সব কিছু মিলিয়েও যদি 40% ধরা হয় যে ডেড ভোটার, ফেড ভোট, তারপরও 10% ভোট আছে যারা ফলস ভোট, যে ভোটটা পড়তো 3:30 পর থেকে 5টা 5:30টার মধ্যে। তার আগে তো মানুষ ভোট দেয়, কিন্তু এই 3:30, 4টে মানুষের পরে কে ভোট দেয়? এই যে ফলস ভোটটা পড়ে, এই ভোটটা বাদ যাবে। এবং এই ভোটটা আমি যদি 7 কোটি জনসংখ্যা ধরি পশ্চিমবঙ্গের, 7 কোটি ইলেক্টোরেট মানে ভোটার মোটামুটি 5 সেখান থেকে যদি 10% তুমি বাদ দাও, 70 লক্ষ তো চোখ বন্ধ করে, মানে এটা কেউ এটা কিন্তু অঙ্ক, স্বর্ণালী, মানে 10%, আমি অঙ্ক বুঝে গেছি, কিন্তু 10% বাদ দেওয়াতে সরকার উলটপালট হতে পারে কি? না খুব ইজি। 5% ভোট এদিক ওদিক হলে, 5% মানে হচ্ছে যেটা বারবার শুভেন্দু অধিকারী বলছে, 39 to 40 লাখ, মানে 40 লাখ মানুষ যদি আজ হঠাৎ করে খেপে গিয়ে মনে করেন তৃণমূল নয়, সিপিএম নয়, কেউ নয়, আমরা একেবারে বিজেপির দিকে যাব, আজ এই রাতে সরকার পড়ে যেতে পারে। বাই দ্য ওয়ে, এটা আপনারাও জেনে রাখুন, ডেথ সার্টিফিকেট যদি নাও থাকে আপনাদের, আপনারা যদি কোনো ধরনের কোনো অ্যাকশন না নেন, ডিঅ্যাক্টিভেট ওটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এটা অটোমেটিক এবার একটা ফর্মই যাবে মানে না। এত দৌড়ঝাঁপ করতে হবে না যে কিন্তু আমার কাগজ পরিবারের দেখাবেন, কাগজটা দেখাতে হবে। হঠাৎ করে কেউ বললো কাগজ নেই দিখাएंगे, তাহলে কিন্তু তারও ডেট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, সেটা একটা কেলেঙ্কারি হবে। না একটা জিনিস আমাকে বল, যে এই যে কেন্দ্র জাতীয় নির্বাচন কমিশনেরও টিম আসছে, কেন আসছে? মানে তাদের কাছে কি অন্য কোনো খবর রয়েছে যেখানে কিছু এসআইআর এ গন্ডগোল হতে পারে বা অন্য কিছু হতে পারে? বলতে একদম স্পেসিফিক ইনফরমেশন, কি ইনফরমেশন? কমিশনের কাছে একদম স্পেসিফিক ইনফরমেশন রয়েছে যে এসআইআর নিয়ে কিছু কাজ এমন যেটা বিএলওদেরকে চাপ দিয়ে করানো হচ্ছে, এবং একের পর এক বিএলওদের, আমি তো একটা টেলিফোন কনভারসেশন শুনছিলাম, এক তৃণমূল নেতা, একজন মহিলা, তিনি বিএলও, তাকে কি ভাষায় কথা বলছিল। কমিশন কিন্তু সবটা রেকর্ড রাখছে। কমিশনের সিনিয়র অফিসিয়ালসদের যা বক্তব্য, তাতে একটা বিষয় খুব স্পষ্ট, যে কোথাও কোনো ছাড় হবে না, মানে নির্ভুল ভোটার তালিকা তৈরি এই যে করতে। উত্তরবঙ্গে দেখলাম যে গতকালই বোধহয় আসার আলী বলে একজন তৃণমূল নেতা সে বাড়িতে বসে ফর্ম বিলি করছে, তার মানে এগুলো নিশ্চয়ই সমস্ত নোট ডাউন করছে কমিশন। সমস্তটা যেখানে যেখানে ফর্ম বিলি হচ্ছে, বাড়িতে বসে, পার্টি অফিসে বসে, আমি বলছি যারা করাচ্ছেন তারা সব থেকে বড় ব্লান্ডার করছেন। শুধু তাই নয়, এটা একদম নির্দিষ্টভাবে নির্বাচন কমিশন একদম দিল্লি থেকে একদম টপ বসেসরা বলে দিয়েছে যে এই লিবার্টিটা দিয়েছে, মহিলার সত্যিই পায়ে সমস্যা, কিন্তু মহিলা
বিএলও তিনি ওপরে উঠতে পারছেন না বলে সিঁড়ি দিয়ে যেতে পারছেন না, নিচে ডেকেছেন। এটা একটা ইস্যু হয়েছে, হওয়ারই মতন। কারণ এই নির্বাচন কমিশন এখন এই লিবার্টিটা দিচ্ছে স্বর্ণালী, তোমার যদি শারীরিক কোনো অক্ষমতা থাকে তুমি তোমার বাড়ির আরেকজনকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাকেও হেল্পিং হ্যান্ড হিসেবে নিতে পারো। উনি যাকে চাইবেন যে ওনার সাথে উনি অসুস্থ সে শারীরিকভাবে থাকতে নিয়ে যেতে এই ক্রাইসিসটা, এটা আগের দিন আমি স্বর্ণালীর সাথে তা কথা বলে কোনো বলছিলাম তৃণমূল নেতাকে নিয়ে কিন্তু ঘোরা যাবে না। হ্যাঁ, আমাদের এই পর্বটা শেষ করার আগে আমাদের দুই রিপোর্টারের কাছে একটা স্পেশাল ছোট্ট ইনফরমেশন জানতে চাইবো। মানে এই টেবিলে বসেই একদম অন ক্যামেরা মমতা বন্দ্যোপাধ্যায় কি ফর্মটা ফিল আপ করেছেন না করেননি? মমতা বন্দ্যোপাধ্যায় সেই কেস থেকে ছবি- আমাকে ভেতরের ইনফরমেশনটা বলতো। সেই ছবি তো অলরেডি নির্বাচন কমিশন দিচ্ছে, সৌগত রায় ছবি দিয়েছে, আজকে কিছু নেতার ছবি দিয়েছে। অনেক নেতাই ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভিজিট হয়েছে। ফর্ম নিয়েছেন উনি? এবার ফর্ম নেওয়া আর ফর্ম দেওয়ার মধ্যে দুজনই ছিল। একজন টুইট করে বলেছেন আমি ফর্ম নিইনি, টুইটটা স্পষ্ট যে আমি আরেকজন কথা বলছেন না বিএলও। কিন্তু এর মাঝে আরেকটা জিনিস আছে, কাহানি মে এক টুইস্ট বিয়ে। সেটা হলো এই বিএলও মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ফর্মটা দেন, এইটা যদি ডকেটেড থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন, আবার মাফ করবেন কিন্তু। আর যদি এটা ডকেটেড না থাকে তাহলে এই বিএলও ভদ্রলোক ফুটেজ খাওয়ার জন্য এটা করেছেন। বেশ, অনেকের বাড়িতে ফর্ম চলে এসছে, আর যাদের বাড়িতে এখন আসেনি তাদের তাড়াতাড়ি চলে আসবে। তাই নির্দ্বিধায় যত দ্রুত সম্ভব ফর্মটা ফিল আপ করে নিন চটপট করে। আমাদের সাথে এই মুহূর্তে ডক্টর নারায়ণ ব্যানার্জি রয়েছেন। নারায়ণ ব্যানার্জি অত্যন্ত প্রসিদ্ধ একজন চিকিৎসক, কিন্তু নারায়ণ ব্যানার্জি ইদানিং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও এখন নতুন একটা ডিগ্রি বোধহয় লাভ করেছেন। এবং ট্রোলিং কাকে বলে, নারায়ণ ব্যানার্জি অনেক মেডিসিনের ডাক্তার হিসেবে বহু চিকিৎসা করেছেন, কিন্তু ট্রোলিং তার যে প্রেসক্রিপশন কি সেটা বোধহয় এখন অবধি আবিষ্কার করতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ময়ূক এখন সবথেকে বড় প্রশ্ন, নারায়ণ ব্যানার্জি ডাক্তার না পলিটিশিয়ান নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কে? মাকু মাকু শেখু কি আপনি? সত্যি মানে এক দিয়ে সব লিন। না কে সত্যি আমরাও জানতে চাই আজকে একদম সামদাম দণ্ডভেদের একটা স্পেশাল এপিসোড স্যার, যাতে আপনাকে স্বাগত। আপনি প্রথমবার আমাদের স্টুডিওতে আসছেন এবং আসার পরই আমরা এমন একটা প্রশ্ন আপনাকে করলাম যেটা সবথেকে বেশি বহুল প্রচলিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। নারায়ণ ব্যানার্জি সত্যি ডাক্তার, মানে শুধু ডাক্তারই করেন, নাকি আসলে উনি পলিটিশিয়ান? ডাক্তার এটা ওনার একটা পার্ট টাইম জব, নাকি আসলে উনি ব্যবসায়ী, নাকি আসলে উনি ফেসবুকই করেন, দিনরাত ফেসবুকেই দেখি? মানে যেভাবে আপনি প্রচার পেয়েছেন, যারা আপনাকে চেনেন তারা চেনেন, তারা জানেন নারায়ণ ব্যানার্জিকে, কিন্তু এই মুহূর্তে আপনি তো একদম সোশ্যাল মিডিয়ার হিরো সেটা বলতে পারেন। বিতর্কে ভিলেনও। হ্যাঁ, এটা বুঝতে পারি যখন বেড়াতে যাই। তাই না? বেড়াতে গেলে ধরে বেঁধে আমার সাথে সেলফি তুলে নেয়। আর ট্রোলিং কাকে বলে, গত বছর কুণাল ঘোষের সাথে দেখা করার পর পরের দিনটা আমি ফেসবুকটাকে বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম, কারণ একটা কথা ছিল যে আমাদের মধ্যে কি কথা হয়েছে বলবো না। তারপর যখন ব্যাপারটা সাকসেসফুল হলো তখন আমি মুখ খুলেছিলাম, কিন্তু সেটা এখনো আমাকে তাড়া করে। যেই আমি কিছু বললাম, ধরুন ফর সামবডি, আমার সাথে একটা ওনার লিঙ্ক জুড়িয়ে দিল, আর আমি যদি টিএমসির ফরে বলি তো টিএমসি হয়ে গেলাম। আমি বলছি সজল আমার সাথে খুব ভালো বন্ধু, বাবা মারা গেছিলেন, আমি শ্রাদ্ধে গেছিলাম, ও মা পরের দিন শুনি আমাকে নাকি বলা হচ্ছে আমি বিজেপি জয়েন করেছি। আর মাকু সেকু ও তো হয়েই গেছে, মানে ও সবার মাথায় লাগে না। কিন্তু একটা জিনিস প্রচণ্ড ভাইরাল হচ্ছে আপনার, এই স্ট্যান্ড পয়েন্টটা আপনি নিয়েছেন, এটা অনেকেই আপনার যারা পছন্দের মানুষজন তারাও কিন্তু হজম করতে পারেনি। আপনি বলছেন যে ইনফিলট্রেটার্সদের যেতে হবে, অনুপ্রবেশকারীদের যেতে হবে, এক, এবং দুই, আরেকটা খুব ভয়ঙ্কর জিনিস যেটা নিয়ে শুভ্রাংশুদাও হয়তো কথা বলবেন, সেটা হলো ডাক্তারিতে রিজার্ভেশনের আপনি ভয়ঙ্কর বিরুদ্ধে চলে গেছেন। অনুপ্রবেশকারীদেরকে যেতে হবে এটা তো সবাই বলছে, কিন্তু শিক্ষিত শহুরে মানুষজন যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, তাদের মধ্যে থেকে এভাবে আওয়াজ উঠছে সোশ্যাল মিডিয়াতে রোহিঙ্গাদের বিরুদ্ধে, এটা একটা খুব ইউনিক জিনিস। এবার আপনারা এটাকে নিয়ে আসছেন তো ফোরফ্রন্টে। আমি প্রথমে ডাক্তারি ব্যাপারটায় যাই। ডাক্তারি কেন, আমার মনে হয় স্বাধীনতার এত বছর পরে কোটা সিস্টেম তুলে দেওয়া উচিত।
অন্তত উচ্চশিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষা ঠিক আছে, এমবিবিএস এ কোটা থাকতে পারে, এমডি ডিএম ঠিক। সুপার স্পেশালাইজেশনে কোটা থাকা উচিত না, সেটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তার চেয়েও আমার খারাপ লাগে সেটা হচ্ছে পয়সা দিয়ে যারা ডাক্তার হয়। আচ্ছা, আমি মানুষ হয়েছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে। আপনার ব্যাকগ্রাউন্ড একটু যদি সেটাও বলেন। আমার মা ছিলেন প্রাইমারি স্কুল টিচার, বাবা ছিলেন ক্লার্ক, হেড ক্লার্ক, কোথায়? প্রেসিডেন্সি থেকে রিটায়ার করেছিলেন আচ্ছা, মানে কলকাতার আপনারা? কলকাতাতেই। কিন্তু না, আমাদের আদি বাড়ি কিন্তু যশোরে। আচ্ছা, বাবারা চলে এসেছিলেন পসিবলি 47-এ। তা আমি ওই অবস্থা থেকে বড় হয়েছি, তো সুতরাং লোকের কষ্টটা আমি বুঝতে পারি। এবং আমাকে প্রথম কয়েক বছর রিক্সায় করে করে বিভিন্ন বাড়িতে গিয়ে আমি কলে যেতাম, এবং সেইটাই যখন আমি দেখি যে আমরা যেভাবে মানুষ হয়েছি, আমরা যেভাবে পেশেন্টদের মানে অন্তত লোকের দুঃখটা বুঝতে পেরেছি। কেউ যদি 6-7 কোটি টাকা দিয়ে এমডি হয়, 6-7 কোটি? ইয়েস, এনআরআইদের তাই লাগে। আমি রেডিও ডায়াগনোসিসের সিট এনআরআইদের প্রায় 11 কোটি। মানে কলেজে ভর্তি হয়, সেই কলেজে ফিসটা 6-7 কোটি। সেটা হচ্ছে এমডির জন্য। এমডির জন্য। কিন্তু স্যার মানে এমবিবিএস এর জন্য তো মানে কলকাতায় 1 কোটি, কলকাতায় 1 কোটি। মাই গড। না, আমার একটা প্রশ্ন, এই টাকা পয়সা তো হলো, হ্যাঁ আপনি ধরে নিন কোটাতে এসছেন, হ্যাঁ, এবার ধরুন আপনি নিটে যখন 700 নম্বরের গেম আছে, 700 নম্বরে আপনি 150-200 পেয়ে নিটে ডাক্তার বা 200 যে নম্বরটা আছে পেয়ে গেছেন। আমি চট্টোপাধ্যায়, আমি 650 পেয়ে চান্স পেলাম না, বলতে দিন। এবার ধরুন যে ছেলেটি মেধার মানে ছাড়া কোটায় চান্স পেল, আমরা কি করব? ব্যাপারটা কি, আমি ব্যাপারটা বুঝুন। একটা অমেধাবী ছেলে ডাক্তার হচ্ছে, সে কি রুগী মারতে পারে? সেটা টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছে। ডাক্তারি যখন পড়ানো হয় তাদের 5-6 বছর পড়তে হয়, তারা কিছুটা আপডেটেড হয়ে যায়। না, তার মানে হাতুড়ে ডাক্তাররাও তো আপডেটেড হয়ে যাচ্ছে। কিন্তু যোগ্য মানুষ, যোগ্য ছাত্র ডাক্তার আপনি হচ্ছে না। বলছেন 500 বছর পরে একটা লোক কিছুটা আপডেট হয়ে গেল, সে আসলে কি জানেই না, অমেধাবী, সে কোনো ক্রমে পেয়েছে 150 নম্বর। শুনুন, মেধার কোনো বিকল্প হয় না, একদম। আর মেধা ছাড়া উচ্চশিক্ষায় আসা উচিত না, না টাকা দিয়ে না কাস্ট দিয়ে। এটা যদি বলতে যাই এটা কেউ মানবে না, সবাই রেড়ে করে উঠবে একদম। রে করে উঠে। কিন্তু আমার সাধারণ মানুষ করবে কি? আমার সাথে আমি ডাক্তার লিখে দিয়েছেন, আমি ক্যাল ডাক্তার, তারপরে কিন্তু নারায়ণবাবু, আমি আপনাকে বলি এরকম অনেক মানুষ এখনো আছে। মানে আমরা নিজেরা যখন 3 জন মিলে আলোচনা করি আমাদের নিজস্ব মানে নিউজের আড্ডায়, তখন আমরা বলি অনেকে এমন আছেন যারা ডাক্তারের সারনেম বা কোনো কোনো ক্ষেত্রে কিছু দেখে মানে এই কোটার ডাক্তার হতে পারে, আমি যাব না, এরকম সাইকোলজিক্যাল কাজ করে অনেক সময় মানুষের, যে কোটার ডাক্তারকে দেখাবো না। আমি যদি কাউকে এরকম রেফার করি, সে কোটার নয় কিন্তু টাইটেলটা বিদ্ঘটে, হ্যাঁ হ্যাঁ, লোকে যেতে চায় না। কিন্তু বলুন, আমি ব্যানার্জি বা মুখার্জি, কিন্তু আমি 11 কোটি টাকা দিয়ে আমি রেডিও ডায়াগনোসিস সিটটা কিনেছি, তাহলে তারপরে কি হবে? না, সেটা তরফে মানে এটা শুভ্রাংশুদা, এটা আমাদের খুব ক্লিয়ার করে দেওয়া উচিত একদম পলিটিক্যালি কারেক্ট থেকে, যে এটা কিন্তু মানে জাত পাত বা কাস্টের বিষয় নয়। এই বিষয়টা খুব নির্দিষ্টভাবে উনি যেটা বলছিলেন, এবং এটা নিয়ে দীর্ঘ লড়াই হয়েছে ভারতবর্ষে, যে আজকে যারা হয়তো আনরিজার্ভ তারাও তো কোটার মধ্যে ঢুকে পড়ছেন। এনআরআই 6-7 কোটি টাকার জোরে, মানে নারায়ণ ব্যানার্জি তিনি আনরিজার্ভ কোটায়, তিনিও হয়তো 6 কোটি টাকা দিলে চান্স পেয়ে যাবেন। সুতরাং এটা শুধুমাত্র যে মানে এই মধ্যে কথাটা হচ্ছে একমাত্র মেধা, ঠিক, মেধার বাইরে তো কিছু নেই, মেধার বাইরে অন্তত কিচ্ছু নেই, অন্তত না, এটাই তো একদম পরিষ্কার। এবং এটার জন্য আপনি যথেষ্ট ট্রোলও হয়েছেন। হ্যাঁ, করুক গে, ট্রোলগুলো দেখি না। আমার যেটা আমার মনে হয় সবার জানা দরকার, মেধার বিকল্প কিছু হতে পারে না, কোটা তুলে দেওয়া উচিত। আপনি বলছেন মধ্য মেধার যে চাষ একটা সময় বামফ্রন্ট করেছে বলে আপনারা লাগাতার শুনেছিলেন, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। মানে মিডিওক্রেসিকে আমরা খুব সেলিব্রেট করি। এখন তো মিডিওক্রেসিরও ব্যাপার নেই, এখন তো টাকা থাকলে সবই হয়।
কটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর কটা প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে দেখুন না। ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে। প্রাইভেট মেডিকেল কলেজ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ও প্রাইভেট ব্যাঙের ছাতার বেকার মতো বসে গজাচ্ছে। থাকছে, ইঞ্জিনিয়াররা বেকার হচ্ছে। না, এটা কিন্তু একই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রযোজ্য। Same. আমি বলছি যদি একই ময়ূকের কথার সূত্র ধরে আমি বলি, যদি কোটা বাদও দিই, লোকে টাকা দিয়ে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। অথচ যারা যোগ্য ব্যক্তি, সে দেখা যাচ্ছে র্যাঙ্কের জন্য বা তার আর্থিক সামর্থ্য নেই বলে সে হয়তো ভালো কোনো জায়গায় পড়তে পারছে না, তার র্যাঙ্কটা নষ্ট হচ্ছে, পেছনের দিকে র্যাঙ্কে সে অ্যাফোর্ড করতে পারছে না টাকা দিয়ে পড়াটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? লোকটা কোথায়? কিন্তু এখানে একটা আমি সঙ্গে কিন্তু কাউকে পাচ্ছেন এই যে প্রতিবাদ করছেন, এতে সঙ্গে কাউকে হ্যাঁ, পাচ্ছেন না, যে একটা fraternity- মঞ্চ আছে রিজার্ভেশন এগেনস্ট রিজার্ভেশন কোটা, আমাদের একটা ফেসবুক সংগঠন, কিছু না, কিন্তু তারা এত সংখ্যায় নগণ্য। আর বেশিরভাগই আমি ডাক্তারদের ছেলেপুলেদেরও দেখি, তারা পয়সা দিয়েই পড়াতে বেশি ভালোবাসে। খুব বিতর্কিত কথা বলছেন এই মুহূর্তে। আমার আরেকটা কথা আমি বলা যায় বিতর্কিতই কথা বলি। যে ওনার যেটা হয়েছে, উনি ডাক্তারিটা এখন ফেসবুকে এমন করে দিচ্ছে, আমি তো আসানসোলে যাই, চিত্তরঞ্জনে যাই, যেখানে যাই, সব এই তো উনি বলেছেন এটা কি করে ফ্যাটি লিভার কমাবেন, ওনার লেখা পড়ে নিচ্ছে, তারপর থেকে খাচ্ছে। অন্য ডাক্তাররা আপনাকে ফোন করে বলছে না আমার রুগী কমে যাচ্ছে? যে এই ফ্রি কনসালটেশনটা কেন সোশ্যাল মিডিয়ায় ফ্রি কনসালটেশন কেন মানে দেন আপনার জন্য তো না না, আমি একটা ভালো জিনিস দেখছি, অনেক ডাক্তাররা করতে আরম্ভ করে দিয়েছেন, কিন্তু মানে আমি মানে আপনি কথাটা পথ দেখিয়েছেন? কোট নিচ্ছি আপনি পথ ম্যাডামের কাছ দেখিয়েছেন? থেকে, আমাকে দেখে অনুপ্রাণিত হয়েছে তারা। মানে এই অনুপ্রাণিত কথাটা তো আমাদের ক্ষেত্রে একটু আলাদা না? অনুপ্রাণিত এখন কপিরাইট চলে আসছে। সেইটাই তো। কিন্তু আমাকে একটা দেখে কথা অনেক বলুন ডাক্তার অনুপ্রাণিত ডাক্তারবাবু, হয়েছে। আপনারাই ডাক্তারিতে একটা কথা বলেন, নেভার গুগল ইয়োর সিমটমস। মানে আমার হাতে ব্যথা হচ্ছে স্বর্ণালী, আমি গুগল করলে ক্যান্সার অবধি চলে যাবে, টিউমার অবধি চলে যাবে। আবার আপনারাই মানে সামনাসামনি ক্লিনিক্যাল আইতে নিজে চোখে না দেখে গুগলে আপনারাই ভিডিওটা প্রকাশ করে দিচ্ছেন। তাহলে আমি তো প্রথমেই মানে ওভার দ্য কাউন্টার ওষুধ না কিনে আপনার কথাতেই জাস্ট ভিডিওগুলো দেখেই তো এখন থেকে ট্রিটমেন্টের প্রবণতা চলে আসবে। উনি ওদের ডায়াগনোসিস করেন না, আমার কিন্তু ব্যাপারটা আলাদা। যেমন আমি সব সময় বলি যে লাইফস্টাইল চেঞ্জ করুন, লাইফস্টাইল চেঞ্জ করুন। এখনকার যে ফ্যাটি লিভার, এটা কি কোনো অসুখ? হ্যাঁ, আপনি হয়তো মানে রাজ্যের রাজস্ব বাড়াচ্ছেন অ্যালকোহল খেয়ে, কিন্তু বহু লোক তো অ্যালকোহল না খেয়ে ফ্যাটি লিভার হচ্ছে। কেন? তার জন্য দায়ী হচ্ছে ডায়াবেটিস, লাইফস্টাইল না হাঁটা। রাজ্য সরকার ডায়াবেটিসে খুব ভালো কাজ করেছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তাই উনি টুইট জানতাম করেছেন, না। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী টুইট করেছেন, আমার রাজ্যের আমার স্বাস্থ্যমন্ত্রী কাছে টুইট এরকম করেছেন। কোনো ডেটা নেই, কারণ মানে আমরা জানি যে ভারতবর্ষে 10 কোটি ডায়াবেটিক আছে, কিন্তু সেটার প্রিভেনশনের ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে রাজ্য সরকার খুব ভালো কাজ করেছে। টাইপ 1-এর ক্ষেত্রে রাজ্য সরকার করতে পারে, টাইপ 1টা মানে ওটা হচ্ছে আমার এখতিয়ারে পড়ছে না, ওটা বাচ্চাদের। আমি টাইপ 2, আমি প্রত্যেকে বলি হাঁটুন, না বসে থেকে কফি আর বার্গার খেতে খেতে সফট ড্রিঙ্কস খেয়ে মোটা হবেন না। আমার কথাগুলো কিন্তু মেনলি থাকে প্রিভেনশন। আমি কিন্তু কখনো ডায়াগনোসিস ধরিয়ে দিই না। ধরুন হাঁটুর ব্যথা হচ্ছে, কোন এক্সারসাইজটা করবেন, কখন আপনি হাঁটু বদলাতে যাবেন। রেগে যায় না তা না, নিশ্চয়ই তার মনে প্রাণে রেগে আছে, বলে না আমাকে কিছু। এটা কারা রেগে যায়? কারা কোটি কোটি টাকা রেগে যায়? কারা ডাক্তাররা রেগে ফোন যায়? করে বলে না না, সেই সাহস নেই। একদম মেন পার্টে কোর ফরেস্টের দিকে একটু আসি আমরা। এতক্ষণ বান্ধবগড়ের বিভিন্ন সাফারি করছিলাম, একদম ভেতরের দিকে আসি। আপনি মুর্শিদাবাদের থেকে অনেক পেশেন্ট আপনার কাছে আসে, সীমান্তবর্তী এলাকা থেকে আসে। আমি নিজে জানি, মানে আমি ব্যক্তিগতভাবে ব্লগগুলো বলছি না, মানে আপনি শহরের ডাক্তার হলেও আপনার প্রচুর গ্রামের পেশেন্ট আছে এবং আপনি তাদেরকে সবাইকে সম্মান দেন। জনবিন্যাস বদলেছে, এটা বাস্তব নারায়ণবাবু। ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, এটা আপনারা ডাক্তাররা বুঝতে পারছেন না? কারা আসছে, কারা ট্রিট করে যাচ্ছে। দেখুন, যদি বুঝতে হয় এভিডেন্স বেসড, সেটা আমার মনে হয় সবচেয়ে ভুল হয়েছে 2021-এর পর এতদিন কেন সেন্সাস হয়নি। এটা আমি একটা প্র্যাকটিক্যাল বলবো, কারণ আমার কাছে বহু মুর্শিদাবাদ, মালদা, সুদূর দিনাজপুর, কুচবিহার, এদিকে 24 পরগনা, সাউথ 24 পরগনা, বিভিন্ন জায়গা থেকে আসে এবং তারা বারবারই কিন্তু আমাকে একই কথা বলছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। চুপি চুপি বলে যাচ্ছে কানে কানে, কারণ তাদের সেই সাহসটা নেই। দ্য ডেমোগ্রাফি ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং।
কিন্তু আমার কাছে কোনো হার্ডকোর এভিডেন্স নেই যে আমি জানি না এই মুহূর্তে সেন্সাসে কত পার্সেন্ট ভোটার কোন কিসের। মানে সিমটম আছে, সিমটম থাকলে তো হবে না, ডাক্তারি তো এখন এভিডেন্স বেসড। Evidence based। আপনাদের এভিডেন্স তো চাই। তা আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়ী করবো একটাই কারণে, সেন্সাস পেছাচ্ছেন কেন? একটা সেন্সাস শুধু জনগণনার কাজে তো লাগে না, সেই অঞ্চলে কী প্রবলেম সমস্তটা ফুটে ওঠে এবং পরবর্তী যে পরিকল্পনাটা সেই সেন্সাসের ভিত্তিতে হয়। লাস্ট হয়েছে 2011 থেকে। তারপরে তো কোভিডের জন্য না হয় মানলাম, তারপর কেন হচ্ছে না? সুতরাং আমি যেটা বলবো সেটা আরবিট্রারি। আমি আমার পেশেন্টদের কাছে পাচ্ছি, আমি কিছু মুর্শিদাবাদের পেশেন্টদের বলতে পারি, তাদের ফোন করলেও জানতে পারবেন। আমি মুর্শিদাবাদে বহরমপুরে আমার খুব ভালো একটা পেশেন্ট বেস আছে, সেখানে একটা মানে আমার একটা ফ্যান ক্লাবও আছে। সেখানে কিন্তু হিন্দু মুসলিম একসাথে তারা হাটে, এবং একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছিলাম সেখানে, সবাই মিলে ওখানে করেছিল। কিন্তু তারাই আমাকে কি চুপি চুপি বলে যায় ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে। বিষয়টা তো হিন্দু মুসলিম, ভারতীয় হিন্দু বা ভারতীয় মুসলিমের নয়, রোহিঙ্গারা আসছে এবং এটা তো মানে ভারতীয়দেরই, মানে দেখুন এটা মানে আপনার কোটাতে যদি ভারতীয়রাই থাকে সেটা নিয়ে একটা বিতর্ক হতে পারে, কিন্তু বিদেশিরা ঢুকে পড়ছে, এটাই তো সবচেয়ে মুশকিল। আমি বলেছি সবচেয়ে প্রথমে আমি একজন মানুষ, দ্বিতীয় আমি ডাক্তার, আর আমি কিন্তু ভারতীয়। সুতরাং ভারতের যে সোভারেনিটি, এটাকে মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ দেখুন, বামপন্থীদের রোল আপনি কখনো অস্বীকার করতে পারেন না। এই যে SIR প্রথম শুরু হয় কবে? ফার্স্ট হয়েছিল 2001-এ, এবং তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছেন আমরা SIR-কে সাপোর্ট করি, এবং কিন্তু তখন SIR-এর টাইম বেঁধে দিয়েছিলেন। আমি বলছি নভেম্বর থেকে 2001-এর নভেম্বর থেকে মার্চ অবধি। আরও ইন ডিটেলস যদি বলা যায় যে কোন সময় কত অবধি নেওয়া হবে, কবে থেকে বাদ দেওয়া যাবে। সুতরাং একটা SIR একটা পদ্ধতি। তখন মনে আছে আপনার SIR 2001-2-এ আমার একটু দেখতে হবে, আমার কাছে পুরোটাই মনে আছে। আপনার টেনশন হয়েছিল আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে? না, কোনো টেনশনের ব্যাপার নেই। কারণ এইবারের যে টেনশন হচ্ছে, এই যে প্রেসারে, এই যে এত লোক নাকি মারা যাচ্ছে, চিতাবাগের পাশেও নাকি SIR এর কারণ লেখা থাকছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারি না, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, তাতে কিন্তু একটা কথা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন একটা সংবিধানের আওতার মধ্যে রয়েছে, তার একটা ক্ষমতা রয়েছে। আমাদের দেশটা অন্য দেশের মতো না, গণতান্ত্রিক দেশ। আমাদের ভোটার তালিকায় থেকে সবসময় কিছু না কিছু লোক মারা যাচ্ছে, তাদের বাদ দিতে হবে। কিছু লোক, যেমন আগে আমি ময়ূককে বলছি, ধরো 1988 সালে আমরা কাদের ভোট দিতে দিতাম যারা 21 বছর হয়েছে? 1989 সালে 18 বছরের ভোট কারা করেছে ময়ূক? বামপন্থীরাই করেছে। এই কাজটা কিন্তু বামপন্থীরাই করেছে, যে যাতে 18 বছরের ঊর্ধ্বে সবাই ভোট দিতে পারে, কিন্তু তার জন্য অনেক লড়তে হয়েছে। তাহলে এই যে প্রতিবার চেঞ্জ হয়, বছরে 4 বার একটা আমাদের ভোটার তালিকা সংশোধনের একটা কাজ হয়। আমি বলছি না এবারের মতো SIR, যারা মারা গেছে চলে যাচ্ছে তাদেরগুলোর বাদ দেওয়া, এই ভুতুরে ভোটারে তো ভর্তি। এর সাথে সবচেয়ে মুশকিল হচ্ছে, যেটা আমি বামপন্থীদের ক্ষেত্রেও বলেছি, বামপন্থীরা লাস্টের দিকে বাইরের অনুপ্রবেশকারীরা আর আমাদের মধ্যে কথাবার্তায় এত মিল, BSF-এর পক্ষে ধরা সম্ভব না আনলেস অ্যান্ড আনটিল সেখানে প্রশাসন জড়িত থাকে। সেটা শুরু হয়েছিল বামপন্থীদের আমলে, তৃণমূলের আমলে এটা অনেক বেড়ে গেছে। এটা আমি ফেসবুকে বলেছি, আবার আমি রিপিট করছি কথাটা। এবং তার একটা, তাদের বাঁচানোর জন্য যে কেন এত তাগিদ আমি বুঝতে পারছি না। আমরা অবশ্যই ভারতীয় হিন্দু হই, ভারতীয় মুসলিম হই, সেম রাইট। আমরা কোনো বৈদেশিক অনুপ্রবেশ আমরা রুখতে চাই। এটা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা নয়, একজন ইন্ডিয়ান হিসেবে আমার বক্তব্য।
নানুবা, এটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আপনি নিজেই বললেন যে বামপন্থীরা করেছিল 2001-এর আগেও এসআইআর হয়েছে যদিও আমাদের দেশে, কিন্তু 2001-এর বারবার, হ্যাঁ এতবার হয়েছে এসআইআর, কিন্তু সেই সময়তে বিরোধীরাও এসআইআর নিয়ে এত মাথা ব্যথা করেনি, মাথা ঘামায়নি। তখন তৎকালীন মুখ্যমন্ত্রীও এসআইআরটাকে নর্মাল প্রসেস হিসেবে দেখেছে, কিন্তু যে বামপন্থীদের আপনি ক্রেডিটটা দিচ্ছেন তারাই তো এখন পথে নামছে। এখন তরুণ তুর্কি যারা বাম নেতারা, আমি দেখলাম যে সৃজন থেকে শুরু করে অনেকে রাস্তাঘাটে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে নামছে, সেগুলোকে আপনি সাপোর্ট করছেন? দেখুন, এসআইআর এর বিরোধিতায় তারা মিছিল করছেন। আপনারা যদি একটু তাদের দেখেন না, দেখুন আমি কোনো অন্ধভক্ত কোনো দলের নয়, একটা ইনক্লাইনেশন থাকতেই পারে বামপন্থার উপর। তারা কিন্তু একটা বলছে, একজনও যেন ভুয়ো ভোটার না থাকে। এখন ওরা কিন্তু একবারও অন্য লাইনে কথা বলছে না। আজকে তৃণমূল যে লাইনে কথা বলছে সেটা কিন্তু বামপন্থীদের লাইন সেটা না। এটা হওয়া উচিত আমাদের ভোটার লিস্টে সংশোধন হয়ে। এটা হয়তো একজন দুজনের কথা, আরো অনেকে কথা বলছে। তৃণমূল তো এটা আইন বাঁচানোর কথা, মানুষকে তো ভয় দেখানো হচ্ছে এসআইআর দিয়ে। এখন তো আইন বাঁচানোর জন্য যেটা বলা হচ্ছে, একজনের জন্য ঠিক মানুষ বাদ না যায়। আচ্ছা, এটাও আমি ইমপ্র্যাকটিক্যাল বলি। এতজন যদি লোককে এসআইআর এর আওতায় আনতে হয়, দু একটা ভুল হবেই, এটা সম্ভব না। আর বিএলওদের উপর তো কন্টিনিউয়াস চাপ। আর আমার মনে হয় সব কিছুই বাড়িয়ে দেখানো হচ্ছে, কারণ কিছু জায়গায় দেখলাম 4টে আঙুল কাটা, তিনিও নাকি সুইসাইড নোট লিখেছেন। মানে আমার মনে হয় এই এসআইআর ব্যাপারটা নিয়ে এত হইচই না করে যে পন্থাই হোক, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেটা ভারতবর্ষে চালানো উচিত। ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কোনো দল দরকার নেই, যে কোনো শিক্ষিত মানুষের এসআইআরকে সমর্থন করা উচিত। 26-এ কি হবে? আমি একটুখানি জাস্ট শেষ করে নিই, যে পন্থাই হোক আপনি বলছেন ঠিকই, যেহেতু ইনক্লিনেশন রয়েছে সেজন্য আমার বারবার প্রশ্ন এটা। অথচ আপনি একটা দিক বললেন যে কোনো একজনের যেন অবৈধ বৈধ ভোটারের নাম না যায়, তার সঙ্গে সঙ্গে আমরা এই বামপন্থীদেরই একটা স্বর শুনছি যে কোনো মানুষেরই ভারতে এসে থাকার অধিকার রয়েছে, তাদের অধিকার কেড়ে নিতে পারি না আমরা। এদেরই একটা স্বর আমরা পেয়েছিলাম যখন পেহেলগাম হয়েছিল, যে কেন পাকিস্তানের উপর ভারত অ্যাটাক করবে, এই ধরনের বিভিন্ন ভার্সন তো শুনেছি। আজকে মানুষজন বিভিন্ন জায়গা থেকে যে বামপন্থীদের ওপর যারা ধারক ও বাহক হিসেবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রতি যে একটা অদ্ভুত বিতৃষ্ণা জন্মেছে, সেটা তো এমনি নয়, সেগুলোকেও আপনি সাপোর্ট করেন? না, বিতৃষ্ণা জন্মেছে অনেক কারণে, আমি পরিষ্কার বলে দিচ্ছি। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি বলে। আজকে এই ইয়ং জেনারেশনকে যদি আজ থেকে 10 বছর আগে বামপন্থীরা প্রজেক্ট করতো, অনেক ভালো রেজাল্ট করতো। তারাই জিতবে যারা মানুষের সাথে আছে। আপনি মনে করেন তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে তাই তারা জেতে? দেখুন, যদি আমি বলছি না শহরে মানুষদের কথা, আপনি নিজের বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করুন তো কাকে ভোট দেবেন। তুমি তোমার বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করো তো কাকে ভোট দেবেন। আমি কিন্তু উচ্চবিত্ত মধ্যবিত্ত এদের যাচ্ছি না, গরিব মানুষের। তারা না ওই 1000 টাকা মেয়েরা পাচ্ছে, এবং এইটা ওদের মাথায় ঢুকে গেছে, সরকার দিচ্ছে এটা বিশ্বাসই করছে না। ওটা বলছে দিদি দিচ্ছেন, ভাতাটা দিদি দিচ্ছেন, বলছে দিদির উপর তো এই বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার বাড়িরই কাজের লোক বলেছে। বিজেপির এখানে সমস্যাটা কি হচ্ছে তাহলে? বিজেপির কোনো মুখ নেই, সোজা কথা। বিজেপিকে ফোকাস করে, এই যে টিভিতে মুখ দেখা যায়, তারা তো টিভিতেই থাকে, গ্রামের মানুষের কাছে থাকে কি? মানুষের সাথে না থাকলে কখনো যেতে যাবে না। আমি কালকে বলেছি, তারাই জিতবে যারা মানুষের সাথে আছে। তৃণমূলের জেতার অ্যাডভান্টেজটা এখানেই যে ওরা দুয়ারে সরকার, পাড়ায় সমাধান এগুলো করছে, এবং ডেফিনেটলি মানুষ কিন্তু দুর্নীতি ইস্যু নিচ্ছে না। কেন নিচ্ছে না আমি নিজেও জানি না, কারণ আমি প্রচুর মানুষের সাথে যখন ডাক্তারি করি, তাদের সামাজিক অবস্থান, ডাক্তারি করতে গেলে একটা ওষুধ লিখতে গেলে সে আমার টাকা দিচ্ছে, তার অবস্থানটা বোঝার চেষ্টা করি। যারা গ্রাম থেকে আসে তারা কিন্তু এখনও তৃণমূলের উপর ভরসা করে রয়েছে, কারণ কোনো সেকেন্ড দল তৈরি হয়নি মুখ দেওয়ার মতো। তুমি সিপিএমের একটা মুখ দেখাতে পারবে? সিপিএমকে আমি বলি যে ওই আগের কনসেপ্ট ছাড়ুন, দল আগে মুখ পড়ে, এখন হচ্ছে মুখ আগে দল পড়ে। না, সিপিএম তো অনেক তরুণ মুখ লঞ্চ করার চেষ্টা করেছে, ঘটনাচক্রে ক্লিক করেনি। বিজেপির
কোনো একটা মুখ আপনি বলতে পারবেন যে মুখকে আপনি চিফ মিনিস্টার হিসেবে প্রজেক্ট করতে পারেন? না, কিন্তু মমতার সময় ছিল না। মমতা একটা লোক ছিল, ভাবতে পারছিলেন কিন্তু এই লোকটা একটা ভেতরে ভেতরে বিজেপি চোরা স্রোত চলছে। গ্রামের লোকেরা আমাকে এসে বলছে এবারে কিন্তু পাল্টাবে, কিন্তু না আচালে বিশ্বাস নেই। প্রতিবার দেখেছি এই আলটিমেটলি বিজেপি 50-55, সিপিএম 0, আর বাকিগুলো তৃণমূল। না, কিন্তু আমার মনে হচ্ছে একটা যে আজকের এই সামদাম দণ্ডভেদের এই স্পেশাল ইন্টারভিউ টেলিকাস্ট হওয়ার পর আবার লোকজন কিন্তু বলতে শুরু করবে ইন্টারভিউ দেওয়ার আগে নিশ্চয়ই নারায়ণবাবু কুণাল ঘোষের সঙ্গে একটা মিটিং করে এসেছে। 100% এই ইন্টারভিউর পরে শুভেন্দু অধিকারীর সাথে মিটিং করে এসেছেন। যত আমি পেশেন্টদের সাথে কথা বলতে পারি, দূরের পেশেন্ট, তাদের তো আমি মনস্তত্ত্বটা বুঝতে পারি। আমি আজকে জিজ্ঞেস করবো শুধু আমি দুজনের, স্বর্ণালী আপনাকে এবং ময়ূককে, বাড়ির যিনি গৃহ যে কাজ করে তাকে বলো তো তুমি কাকে ভোট দেবে? না, এক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আপনি যদি বলেন যে হ্যাঁ টাকার বিষয়টা ইম্পর্টেন্ট, তাহলে ইম্পর্টেন্ট, কিন্তু বাকি আমরা যেগুলো দেখেছি রিপোর্টিং করতে গিয়ে বিভিন্ন গ্রামের বা আমাদের বাড়িতে যারা আসেন তাদের ক্ষেত্রেও, যারা জেলার প্রান্তিক হিন্দু পরিবার, হিন্দু মহিলা দূর থেকে আসছেন, ক্যানিং থেকে, তারা কিন্তু এক কাট্টা হয়ে গেছে। তারা কিন্তু চাইছেন, তারা এক কাট্টা হয়ে গেছে, তারা কিন্তু এখানে চাইছেন। কিন্তু একটা এক কাটার ব্যাপার আছে, এক কাটার তো ভোট। হ্যাঁ, কিন্তু 25% তো তৃণমূলে যাবে, আর মহিলাদের তো আছে 50% মহিলার মধ্যে কিছু তো যাবে, আর কিছু তো সিপিএম এর মধ্যে কাটাকাটি হবে। এইগুলো ধরছেন না কেন? বাকি তো জনগণই বলবে। যাকে দুটো আশা পাওয়া গেল নারায়ণবাবুর, তৃণমূলের সম্ভাবনা প্রবল, আর কিছু কাটাকাটির ক্ষেত্রেও অগ্রাধিকার দিয়ে রেখেছেন বামেদেরকে, তারা ভোট আরো বেশি, চোরা স্রোত এবং কোনো মুখ নেই। এনিওয়ে, সময় একদম শেষের দিকে চলে এসছে। যে আজকে এই প্যানেলে শুভ্রাংশুদা যখন নারায়ণ বাবুকে পেয়েছি, একটা ফ্রি টিপস না নিয়ে তো ছাড়বো না। এত ফ্রি টিপস আপনি সোশ্যাল মিডিয়ায় দেন, আমরা সারাক্ষণ এই চেয়ার টেবিলে বসে আছি, এবং আমাদের মতো প্রচুর মানুষজন যারা টিভিতে বসে আমাদের শো দেখছে, সিরিয়াল দেখছেন, অফিসে বসে কাজ করছেন, প্রচুর টেনশন সামনে রয়েছে, তো খুব এনার্জেটিক থাকতে হবে। ময়ূক আরো বেশি চিৎকার করতে পারবে, আমরাও খুব চিৎকার করে করে জোরে জোরে চোখে চোখ রেখে কথা বলতে পারবো। এটা কি করলে আর একটু জোরে ব্যাপারটা। না, আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপারটা কি, শারীরিক ফিটনেস। নাম্বার 2, নো অ্যাডিকশন। সে নো টু স্মোক, নো টু অ্যালকোহল, দুটো। আমি একটা কথা বলবো, হ্যাঁ। এই নো অ্যাডিকশনের মধ্যে কি মোবাইলও পড়ে? মোবাইল একটা টাইমের পর দেখা উচিত। দিনে অ্যাট লিস্ট একটা টাইমের পরে মোবাইল একদম, আমার তো পরিষ্কার কথা, ঘুমোতে গেলে সিম্পল নিমোনিক্স মনে রাখুন, 12-3-2-1 বা 10-3-2-1। 10 ঘন্টা আগে কফি বন্ধ করুন। ওকে। 3 ঘন্টা আগে আপনি অ্যালকোহল নেবেন না। ওকে। 2 ঘন্টা আগে জিম বন্ধ করবেন। 1 ঘন্টা আগে মোবাইলের স্ক্রিন বন্ধ করুন, তবে ঘুম আসবে, এবং 7 ঘন্টা ঘুম জরুরি। নাম্বার 2, বন্ধ করলে তো ঘুমটাই আসবে না দাদা, এটাই সবচেয়ে বড় প্রবলেম হয়ে যাবে। সবচেয়ে বড় ব্যাপার, গতকাল তোমার সাথে কথা হয়েছে রাত 12:30 পৌনে 1টা, যখন আমি এগ্রি করেছি। ঠিক, এবং আমি দেখছিলাম, এটা দর্শকদের জন্য বলছি, ডাক্তারবাবু মানে ওনার যেতেও হবে, খুব ব্যস্ততা আছে, উনি কিন্তু শো করতে করতেও মোবাইল দেখছিলেন, এবং আমারও এই মুহূর্তে মোবাইলটা রয়েছে, আমিও দেখে নিচ্ছিলাম। এটা নিয়ে একটা গোটা এপিসোড করতে হবে পরে একদিন, রাজনীতির সামদাম দণ্ড। ডাক্তারবাবু সারাদিন রুগী দেখছেন, তার মধ্যে কখন যে করে ফেলছেন সোশ্যাল মিডিয়ায়, এখন সোশ্যাল মিডিয়ার বাচ্চা। ঠিক। ভালো লাগে আসলে, আপনি যদি কাজটাকে ভালোবাসেন না, আমার রুগী দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ নারায়ণবাবু, আজকে একটা অন্য রকমের এপিসোড আমরা করলাম, এবং নিঃসন্দেহে ভালো লাগলো। তার সঙ্গে সঙ্গে এটাও বাড়তি পাওনা, এই অ্যাডভাইসগুলো স্টুডিওতে বসে আমরা পেয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, আবারও অন্য কোনো এপিসোডে কথা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। স্বর্ণালী, সাম দাম দণ্ডভেদ, রাজনীতির সাম দাম দণ্ডভেদে এই কথাগুলো হয়তো বলা দরকার ছিল, এবং আরেকটা এপিসোড আমরা শেষ করলাম। আমি স্বর্ণালী অনেকদিন পরে এসেছে, যেটা নিয়ে আমরা শুরুতে কথা বলছিলাম, এবং শুভ্রাংশু। আবার পরের সপ্তাহে আমরা 3 জন ফিরে আসব নতুন কিছু নিয়ে। ভোট তো আসছে, আরও গরমাগরম কিছু নিয়ে। অন্য সমস্ত কিছু দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়, কথা হবে চোখে চোখ। থ্যাংক ইউ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।